নমস্কার। মোটামুটি আমরা সবাই জানি আমাদের দেশে একটা টাইম জোন অনুসরণ করা হয়, তাই আমাদের দেশের সমস্ত অঞ্চলের ঘড়িতে একই সময় দেখায়। কিন্তু ইউরোপের ফ্রান্স এমন একটা দেশ যেখানে 12টা টাইম জোন অনুসরণ করা হয়, তাই দেশটির বিভিন্ন এলাকার ঘড়িতে ভিন্ন ভিন্ন সময় দেখায়। আবার অনেকেই হয়তো জানি না, আজ আমরা যে ক্যামেরা ফোন ব্যবহার করি সেই ফোনও সর্বপ্রথম এই ফ্রান্স দেশেই বানানো হয়েছিল। জেনে অবাক হবেন, এই ফ্রান্স দেশে প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করতে যান। কি এমন আছে ফ্রান্সে যা এত লোককে আকর্ষিত করে? ফ্রান্সের ব্যাপারে এই রকম অনেক অজানা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ হলো ফ্রান্স। দেশটির উত্তর দিকে রয়েছে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্ব দিকে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণে আছে মোনাকো, অ্যান্ডোরা ও স্পেন, আর পশ্চিম দিক জুড়ে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। প্রায় 6,43,801 বর্গ কিলোমিটারে বিস্তৃত এই ফ্রান্স দেশটি আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে 48তম বড় দেশ আর ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় দেশ। তবে ভারতের আয়তনের তুলনায় দেশটি প্রায় 5 গুণ ছোট। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ভারত এত বড় দেশ হওয়া সত্ত্বেও ভারতে একটি মাত্র টাইম জোন আছে, কিন্তু ফ্রান্স এত ছোট দেশ, তাহলে সেখানে কেন 12টি টাইম জোন? আসলে ফ্রান্সের এলাকাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ইউরোপ মহাদেশে থাকা মোটামুটি ষড়ভুজাকৃতির অঞ্চল, যেটিকে আমরা ফ্রান্সের মূল ভূখণ্ড হিসেবে ধরে নিই। এই মূল ভূখণ্ডটি ছাড়াও ফ্রান্সে আরো বেশ কিছু এলাকা মোটামুটি সারা পৃথিবীতেই ছড়িয়ে আছে। সেই অঞ্চলগুলি ফ্রান্স থেকে অনেক দূরে দূরে অবস্থিত হলেও সেই অঞ্চলের নাগরিকরা আসলে ফ্রান্সের নাগরিক। এমনকি সেই অঞ্চলগুলিতে ফ্রান্সের মূল ভূখণ্ডের আইন ব্যবস্থারই প্রচলন রয়েছে। শুনতে অবাক লাগলেও ব্যাপারটা সত্যি। আসলে কয়েকশো বছর আগে ফ্রান্সের লোকেরা ইংরেজদের মতোই সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল। সময়ের সাথে সাথে সেই সমস্ত উপনিবেশ অঞ্চলগুলির মধ্যে কিছু অঞ্চলের ভৌগোলিক অবস্থান ফ্রান্সের ব্যবসা, বাণিজ্য আর রাজনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আজও ফ্রান্স সারা পৃথিবীতে বেশ কয়েকটি উপনিবেশ অঞ্চল নিজেদের দখলে রেখেছে। ফ্রান্সের অধীনস্থ সেই সমস্ত অঞ্চলগুলি হলো ফ্রেঞ্চ গুয়ানা, গুয়াডেলুপ, মার্টিনিক, রিইউনিয়ন, মায়োট, সেন্ট মার্টিন এবং সেন্ট বার্থেলেমি, সেন্ট পিয়ের এবং মিকেলন, ফ্রেঞ্চ পলিনেশিয়া, নিউ ক্যালেডোনিয়া, ওয়ালিস ও ফুটুনা আর ক্লিপারটন দ্বীপ। যেহেতু এই অঞ্চলগুলি ক্যারিবিয়ান, দক্ষিণ আমেরিকা, ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই মোটামুটি প্রতিটি অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় অনুসরণ করা হয়। এই কারণে ফ্রান্সে 12টি টাইম জোন আছে ধরে নেওয়া হয়। সারা পৃথিবীতে ফ্রান্সের এলাকা ছড়িয়ে থাকলেও আমাদের এই ভিডিওতে আমরা শুধুই ফ্রান্সের মূল ভূখণ্ডের ব্যাপারে আলোচনা করব। ফ্রান্স তার বিচিত্র ভূপ্রকৃতির জন্য বহিরাগত আক্রমণকারীদের থেকে অত্যন্ত সুরক্ষিত। দেশটির মানচিত্রে তাকালে দেখতে পাবেন মোটামুটি 60%-এরও বেশি সীমানা সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত। তাই শত্রুপক্ষ জলপথে ফ্রান্সকে আক্রমণ করার চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারবে না। আবার দক্ষিণ মধ্য ফ্রান্সে আছে পাহাড়ি উচ্চভূমি আর পূর্ব দিকে সুউচ্চ আল্পস পর্বতমালা। এই কারণে পাহাড় টপকে ফ্রান্সে হামলা করাও বেশ কঠিন। তাই মোটামুটি ফ্রান্সের অঞ্চলগুলি প্রাকৃতিক সীমানার মাধ্যমে সুরক্ষিত। ফ্রান্সের সুরক্ষার ক্ষেত্রে একমাত্র দুর্বল এলাকা হলো উত্তর ও উত্তর পূর্বের উপকূলীয় নিম্নভূমি ও বিশাল সমভূমি অঞ্চল। তাই ফ্রান্স এই অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণে সীমানারক্ষী নিয়োগ করে রেখেছে। ফ্রান্স সরকারিভাবে ফ্রেঞ্চ রিপাবলিক বা ফ্রান্স প্রজাতন্ত্র নামে পরিচিত। ফ্রান্স একটি ধর্মনিরপেক্ষ দেশ। দেশটির মোট জনসংখ্যা প্রায় 6,42,42,000-এর কাছাকাছি, আর গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 105 জনের কাছাকাছি বসবাস করে। দেশটির 51% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে, প্রায় 9% মানুষ ইসলাম ও অন্যান্য ধর্ম পালন করে, তবে বাকি প্রায় 40% মানুষ কোনো ধর্মই পালন করে না। ফ্রান্সের বেশিরভাগ নাগরিক ফরাসি ভাষায় কথা বলেন, তবে সেখানকার বহিরাগত অভিবাসী সম্প্রদায়ের মধ্যে বাস্ক, ব্রেটন, কাতালান, করসু, আরপিটান, অক্সিটান, আরবি, আর্মেনীয়, ইতালীয়, কাবিলে, পর্তুগিজ, তুর্কি আর ওলভ ভাষাও প্রচলিত রয়েছে। মোটামুটি 19 শতকে ফ্রান্স একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। সেই সময় ফ্রান্স সারা বিশ্ব জুড়ে অসংখ্য উপনিবেশ তৈরি করে আর্থিক দিক থেকে বিশাল উন্নতি লাভ করেছিল। সেই সময় ফ্রান্স ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ধাক্কা না সামলাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার ফ্রান্সের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়। এর মাঝে ফ্রান্সের বিভিন্ন উপনিবেশগুলোতে আন্দোলন শুরু হলে ফ্রান্সের অনেক উপনিবেশ বেদখল হয়ে যায়। ভৌগোলিক বৈচিত্র্যের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জলবায়ু অনুভব করা যায়। দেশটির উত্তর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল অঞ্চলে মোটামুটি নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। কেন্দ্রীয় অঞ্চলে
অঞ্চলগুলিতে গ্রীষ্মকালে বেশ গরম আর শীতকালে অত্যন্ত ঠান্ডা থাকে। ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল আর হালকা আর্দ্র শীতকাল দেখা যায়। পূর্ব দিকে আল্পস পর্বতের অঞ্চলগুলিতে সারা বছরই যথেষ্ট শীতল তাপমাত্রা থাকে আর শীতকালে প্রচুর তুষারপাতও হয়। ফ্রান্সের জলবায়ু এতটাই বৈচিত্র্যময় যে বরফে ঢাকা পর্বত থেকে শুরু করে রোদে সিক্ত সমুদ্র সৈকত মোটামুটি সারা বছরই উপভোগ করা যায়। এই কারণে সারা বিশ্বের পর্যটকেরা ফ্রান্সকে ভ্রমণ করার জন্য আদর্শ গন্তব্য মনে করেন। ফলস্বরূপ ফ্রান্সে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকারীর ভিড় হয়। যেহেতু ফ্রান্সে প্রচুর পর্যটক ভ্রমণ করেন, তাই ফ্রান্সের মোট আয়ের একটা বিরাট অংশ আসে পর্যটন থেকে। তবে পর্যটন ছাড়াও ফ্রান্সের আয়ের কিছু বড় উৎস হলো বিভিন্ন কৃষিজ উৎপাদন রপ্তানি, বড় বড় কারখানার উৎপাদন বিক্রয়, যুদ্ধজাহাজ, বন্দুক, পারমাণবিক অস্ত্র ও যুদ্ধের প্রয়োজনীয় সরঞ্জাম রপ্তানি আর আন্তর্জাতিক স্তরের কোম্পানির উপস্থিতি ইত্যাদি। 2020 সালের একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় 500টি কোম্পানির মধ্যে 31টিই রয়েছে ফ্রান্স দেশে। তাই ফ্রান্স যে আর্থিক দিক থেকে একটি উন্নত দেশ তা নিয়ে কোনো সন্দেহ থাকে না। চলুন এবার দেখে নিই ফ্রান্সের দেখার আর ঘোরার মতো কি কি আছে। প্রথমেই উল্লেখ করতে হয় প্যারিস শহরের নাম। এই শহরেই আছে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার। 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর অবধি পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার হিসেবে পরিচিত ছিল। প্যারিসেই আছে লুভর মিউজিয়াম, নটরডেম ক্যাথেড্রাল আর ভয়ানক ক্যাটাকম সুড়ঙ্গ, যেখানে 60 লক্ষেরও বেশি মৃতদেহের কঙ্কাল রাখা রয়েছে। আঙুরের বাগান এবং মনোরম গ্রামের জন্য পরিচিত প্রভেন্স অঞ্চল পর্যটকদের বিশাল আকর্ষিত করে। গ্রীষ্মকালীন ছুটির জন্য পর্যটকেরা সবচেয়ে বেশি পছন্দ করেন বিয়ারিটজের সমুদ্র সৈকতগুলি। সেখানকার জলে খুবই শান্ত আর নিরাপদ তরঙ্গ দেখা যায়, ফলে যারা জলে সার্ফিং শিখতে চান তারা নির্ভয়ে শিখতে পারেন। খাদ্য রসিকদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা হতে পারে লিওন শহর। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় এই শহরের রেস্টুরেন্টগুলোতে। এগুলি ছাড়াও আরো কয়েকটি সুপরিচিত ভ্রমণ গন্তব্য হলো বন্দর শহর মার্সেই, মধ্যযুগীয় স্থাপত্যের শহর বোর্দো আর অপূর্ব সুন্দর ডরডোগনে গ্রাম। ফ্রান্সে ভ্রমণ করার মতো আর দেশটির ব্যাপারে আলোচনা করার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।